এখানে বাতাসে আজও কেউ কেউ বারুদের গন্ধ পায়। তুমি কি দেখেছিলে বদ্রু ডাকাতকে? চোখ দিয়ে কি সব দেখা যায় হুজুর? এটা সাধারণ জিনিস নয় সাহেব। যতদিন এটা থাকবে ততদিন এ ঘরে চুরি করার জন্য কারোর ঢোকার সাহসও হবে না। যত সব আজগুবি কথা। এনেছিস যখন রেখে দে, তবে একটু ঘষে বেছে পরিষ্কার করে রাখিস। আহা, বারণ আছে বাবু। তবে যেদিন থেকে এটা নতুন হতে শুরু করবে সেদিন থেকে সবাই জাগতে শুরু করবে। মন খারাপ করেন কেন? আমি তো এখানেই আছি। ভৌতিক বাঙালিতে আজ শুনবেন গৌতম রায়ের গল্প বদ্রু ডাকাতের প্রতিশোধ। গল্পটি আমাদের দ্বারা আয়োজিত একটি প্রতিযোগিতায় বিশেষ স্থানাধিকার করেছিল। আজকের গল্পটি একটু অন্যরকম। সেকেলে ডাকাত, পুলিশ, রহস্য, অলৌকিকতা ও সামাজিকতা মিশে এক ভিন্ন স্বাদের মন ভালো করা গল্প। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বদ্রু ডাকাতের প্রতিশোধ। মহিমবাবু আজকাল সবাইকেই কেমন যেন সন্দেহের চোখে দেখেন। বাগানে কালুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে উঠলেন, কিরে, আজকাল আর ডাকাতি করতে বেরোস না? কালু কিছুক্ষণ হাঁ করে মহিমবাবুর দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। কথাটা শুনে শুনে কালুর মুখস্থ হয়ে গেছে। উনি একসময় পুলিশে চাকরি করতেন। অবশ্য সেও প্রায় 20 বছর আগের কথা। কালু তখন বছর 5 হবে হয়তো, মনেও নেই ভালো করে। শুনেছিল খুব দাপুটে দারোগা ছিলেন। এই গোপালগঞ্জেই চাকরির শেষ বছরগুলো কাটিয়ে আর মায়া কাটাতে পারেননি। পাকাপাকিভাবে থেকেই গিয়েছিলেন। গ্রামের বুড়ো থেকে ছোট সবাই জানে ওনার মতো সৎ মানুষ এই গ্রামে আর নেই। তাই অবসরের পরে নিজের জমানো আর প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া সরকারের পেনশনই ভরসা ছিল। ওই টাকা থেকেই একটা বাড়ি করেছিলেন। একতলা বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর। সামনে ছোট বাগান আর পুকুর নিয়ে বিঘে 5 জায়গার বেশিরভাগটাই সেগুন গাছে ভর্তি। গ্রামটাও এমন কিছু বড় নয়, তবে পঞ্চায়েত থাকলেও শহরের ছাপ পড়ে গেছে। এদিক ওদিক থেকে দুটো একটা পাকা বাড়ি উঁকি মারছে। গ্রামের মাঝখান দিয়ে পাকা রাস্তাটা সোজা স্টেশনকে ছুঁয়ে হাইওয়েতে গিয়ে মিশেছে। উল্টো দিকে আরও মাইল 2 গিয়ে কাঁসাইয়ের খালের কাছে শেষ হয়ে গেছে। সেইখান থেকে একটা খালের ধারের বাঁধের ওপর দিয়ে একটা মাটির রাস্তা রূপনারায়ণের পাড়ে গিয়ে মিলেছে। বাস, অটো সবই চলছে, তবে ওই খাল পর্যন্তই। অবশ্য ঘাটে নৌকা থাকে পারাপার করার জন্য। এতদিন ধরে গ্রামের লোক নৌকায় খাল পার হয়েই তো ওপারের বাস ধরে ঘাটাল যাতায়াত করে যাচ্ছে। মহিমবাবু সেই চাকরি করার সময় থেকেই শুনে আসছেন খালটার ওপর পাকা ব্রিজ হবে। প্রথম 10 বছর তো সার্ভে করতেই কেটে গেল, সরকারি কাজে যা হয় আর কি। তবে এতদিনে মনে হয় শেষ হবে। খালের ওপরটা হয়ে গেছে, অবশ্য বলা মুশকিল। দুদিকের রাস্তাকে জুড়তে আরও হয়তো 2 বছর পার হয়ে যাবে। গ্রামের লোক অবশ্য সেই শুরু থেকেই আশায় আশায় বসে আছে। কত সুবিধা হয়ে যাবে, সারাদিন তো আর লাগবে না। একবার বাসে উঠলেই সোজা নদী পার হয়ে ঘাটাল পৌঁছে যাওয়া যাবে। কাজ সেরে বেলায় বেলায় ঘরেও চলে আসা যাবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গ্রামের রাস্তাটায় এক পাক ঘুরে নিয়ে বটগাছের কাছে এসে কাউকে দেখতে না পেয়ে মহিমবাবু কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা ছোট ফুল ঝাড়ু বার করে বেদিটা ঝাড়তে শুরু করে দিলেন। সিমেন্টের বেদিটা বেশ বড়, অনেকটা আগেকার দিনের ইঁদারার মতো। শুধু মাঝখানে গর্তের জায়গায় ঝুড়িওয়ালা মস্ত বটগাছটা রয়েছে। বহু বছর আগে নাকি এটা ইঁদারাই ছিল। পরের দিকে ডাকাতরা মানুষকে মেরে ওর মধ্যে ফেলে দিত বলে গ্রামের লোকেরা বুঝিয়ে দিয়েছিল। সেখান থেকে আপন মনেই এই বটগাছটা হয়েছিল। পরে কেউ হয়তো পাটটা বাঁধিয়ে বসার উপযোগী করেছিল। গ্রামের প্রাচীন লোকেরা বলে এইখানে নাকি বদ্রুর বাবার ডাকাত দলের লোকেরা কালী পুজোর সময় জড়ো হতো। পুজো শেষ হলে তবেই ডাকাতি করতে বেরোতো। তবে বদ্রু মারা যাওয়ার পর থেকে পুজো বন্ধ হয়ে গিয়েছিল। গ্রামের মেয়েরা তারপর থেকে এই বটগাছে মানতের সুতো জড়িয়ে
প্রণাম করে চলে যেত। বেদিটার বেশ কিছু জায়গায় সিমেন্ট চটে গিয়ে তলার বালি বেরিয়ে এসেছে। পঞ্চায়েতে লিখে একবার সারানো হয়েছিল, সেও প্রায় বছর 10 হয়ে গেল। সেবারে দারোগা দিলীপ মাহাতো সুন্দরলালকে বলে পঞ্চায়েতকে দিয়ে করিয়ে দিয়েছিল। ও তখন থানার একজন হোমরা চোমড়া দারোগা। সুন্দরলালও কম যায় না, ছোটখাটো একজন জমিদারি বলা যায়। তবে সুন্দরলালের ঠাঁট বাট না থাকলেও দারোগা একটু রসে বসেই থাকত। সুন্দরলালের সঙ্গে ভালোই খাতির ছিল, তা হবে নাই বা কেন, গ্রামে তো খেটে খাওয়া লোকই বেশি। সুন্দরলালের কাছ থেকে ছোটখাটো ধার না নিলে তাদের সংসার চলবে কি করে? অশিক্ষিত লোকেরা অত তো হিসাব বোঝে না। সুদ দিনে দিনে বাড়তেই থাকে। শেষে জমি জমা চলে গিয়ে সুন্দরলালের খেতে দিন মজুরের কাজই ভাগ্যে থাকে। ওদের জন্য বলার তো কেউই নেই। কিছু বলতে গেলে দারোগা এসে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এইভাবে জমিগুলো সুন্দরলালের জিম্মায় চলে যেতে লাগলো। তবে ওরা কিন্তু এর বিরুদ্ধে কোনো বিদ্রোহ করেনি। ওরা খেতেই নিশ্চিন্তে কাজে লেগে যেত। কানাঘুষো অবশ্য এটাও শোনা যায়, যাদের ওপর দালালের নজর পড়ত তাদের জমি সুন্দরলাল এইভাবে দখলে নিত। সব জেনেও নেতারাও সুন্দরলালকে বেশি ঘাঁটাতো না। ও বিগড়ে গেলে অনেক ভোট হাতছাড়া হয়ে যাবে যে। 2-3 বছর বাদই তো কোনো না কোনো ভোটের হুজুগ উঠেই থাকে। লোকসভা শেষ হলো তো বিধানসভা চলে এলো। এছাড়া পঞ্চায়েতের ভোট, কেউ মারা গেলে তার জায়গায় ভোট, এসব তো লেগেই আছে। আর একবার নোটিশ বেরিয়ে গেলে তো কথাই নেই। তারপর থেকেই বিভিন্ন দলের নেতারাও সুন্দরলালের অফিসে এসে ভিড় করতে শুরু করে দেয়। সাথে গ্রামের কিছু ছেলে পেলেও পয়সার লোভে জুটে যায়। তখন ওরা আবার হিরো। নেতাদের স্যাঙ্গাত বলে কথা। এছাড়াও দিলীপ দারোগার গাজোয়ারে তো লেগেই আছে। তাও কেন জানি না দিলীপ দারোগা মহিমবাবুকে বেশ মানত। যতই হোক এক সময়ের বস ছিল তো, তাই উনি বেদিটার ব্যাপারে বলতে আর কথাটা ফেলতে পারেননি। অবশ্য মহিমবাবু নিজেই সুন্দরলালকে বলতে পারতেন, কিন্তু কেন জানি না মনে হতো সুন্দরলালকে এই কথাটা বলা ওনার ঠিক হবে না। অনেক আগে একবার গল্প করতে করতে কথাটা এসেও গিয়েছিল। সুন্দরলাল শুধু বলেছিল, এখনো সময় হয়নি। মহিমবাবুও কথার অর্থ বুঝতে না পেরে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলেন। সুন্দরলাল নামেই অবাঙালি। 3 পুরুষ ধরে এই গোপালগঞ্জেই বাস। গ্রামের সবাই লালবাবু বলেই জানে। বয়স 60 কি তার বেশিই হবে। কথায় পুরোপুরি গ্রাম্য ছাপ পড়ে গেছে। ছেলেপুলে বা নাতি নাতনিরা কেউই গ্রামে থাকে না, সব থাকে কলকাতায়। বউ মারা গিয়েছে বেশ কয়েক বছর হলো। একাই পুরনো চাকর বাকরদের নিয়ে থাকে, আর সকালে বিকালে বটতলায় এসে আড্ডা মারে। এটাই লালবাবুর একমাত্র নেশা। একদিন তো কথায় কথায় সন্দীপনবাবু বলেই বসল, বয়স তো অনেক হলো, এত জমি নিয়ে করবেন কি? আপনার নাতিরাও তো এদিকে কখনো পা মারায়নি। এই গরিব লোকগুলোর কথাও তো একটু ভাবা উচিত, অন্তত ওদের ছেলেপুলেদের কথা ভেবে। কথাটা সেদিন আর বেশি দূর যায়নি। রক্ত নিলয়ের তখনই একটা নাটকের কথা মনে পড়ে যায়। নাটকীয়ভাবে বলে, তেভাগা আন্দোলনের দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ, চিয়ার শাহ, ময়মনসিংহের কমরেড মণিসিংহ, আলতাফ আলী, জহুরুদ্দিন মুন্সি ও মৌলভী আব্দুল হান্নান, বগুড়ার ডাক্তার আব্দুল কাদের, রংপুরের ভগনারায়ণ, রাজশাহীর রমেন মিত্র, ইলা মিত্র, কাছিম মিয়া ও যশোরের নূর জালালরা কিন্তু মরেনি। ইলা মিত্র নামটা শুনে লালবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে নিলয়বাবু যাত্রার ঢঙে বলে উঠল, শোষকের কোনো জাতিভেদ হয় না। কাল যারা ছিল ব্রিটিশ, আজ তারাই আমাদের ভারতীয়। 1950 সালে ইলা মিত্রর ওপর নারকীয় অত্যাচার করেছিল স্বাধীন ভারতেরই কিছু মানুষ, যারা ব্রিটিশের চাকর ছিল। কিন্তু ওরা হেরে গিয়েছিল। একজন ইলা মিত্র হাজার হাজার ইলা মিত্রর জন্ম দিয়ে গেছে। 75 বছর বয়সে এতটা উত্তেজনা বেশিক্ষণ ধরে রাখা যায় না। নিলয়বাবু কাশতে শুরু করে দিল। মহিম চৌধুরী বলে উঠল, নিলয়, থামো থামো। তোমার নাটক আমরা সবাই দেখেছি, ভালোই তো অভিনয় করতে। হ্যাঁ, তবে আজকালকার ছেলেরা এইসবের মর্ম বুঝবে না।
মহিমবাবু বেদিটার ওপরটা পরিষ্কার করে ঝাড়ুটা একটু ঝেড়ে নিয়ে আবার কাঁধব্যাগে পুরে নিলেন। বসার আগে ওপরটা দেখে নিলেন কোনো পাখি বসে আছে কিনা। এই 20 বছরে গাছটা আরও ঝাঁকড়া হয়ে গেছে, তবে একটা বাঁচোয়া। বেদিটার ওপরে কোনোদিনই পাখির বিষ্ঠা পড়ে থাকতে দেখা যায়নি। মহিমবাবু অবশ্য এ ব্যাপারে কখনোই বিস্মিত হননি। রাতে কোনো পাখি থাকেই না এই গাছে, তো নিচে নোংরা হবে কি করে? এ নিয়ে একটা ঘটনা ওনার মনে পড়ে গেল। নিজের মনেই হেসে উঠলেন। হাসার কারণ ছিল বই কি। সেদিন কেশব ভট্টাচার্য আগেই চলে এসেছিলেন। গ্রামে কেশব পুরোহিতের ভালোই কদর। লক্ষ্মীনারায়ণের মন্দিরের পুজো ছাড়াও গৃহস্থ বাড়ির কিছু না কিছু পুজো লেগেই থাকে। তাছাড়া চাষিদের কাছ থেকে এটা ওটা মিলেই যায়। প্রত্যেক দিন রাতে ফেরার সময় কাঁধের ঝোলাটা বেশ ভারী হয়ে যায়। পথে ছেলে ছোকরা পেলে তো আর কথাই নেই, তাদের দিয়েই বইয়ে নেওয়া যায়। তবে ভট্টাচার্য পুরোহিতের কিছু বদনামও ছিল। বাড়ি বাড়ি পুজো করার জন্য সবার ঘরের ভেতরের খবর ঠিক পেয়ে যেতেন। সেসব খবরের বিনিময়ে পকেটেও কিছু মালকড়ি আসত। লোকে কানাঘুষো করে ওনাকে দিলীপ দারোগার চর। তা না হলে কি শুধু শুধু পুজো করে অত ভালো ঘর বানানো যায়? 3 পুরুষের ভিটে। এতদিন খড়ের চালের বাড়িতেই কেটেছে। দিলীপ দারোগা আসার পর থেকেই ভাগ্য যেন খুলে গেছে। পাশে ভাইয়ের জমিটাও কবজা করে নিয়েছে। তারপর থেকে ভাইটা কোথায় যে চলে গেল কেউ জানে না। ভাগ্য ভালো বিয়ে টিয়ে করেনি, না হলে বউটার যে কি অবস্থা হতো কে জানে। সে যাই হোক, সেদিন সিমেন্টের বেদিটায় ধুলো দেখে পুজোর আসনটা পেতে বসে পড়েছিলেন। কিন্তু দিন খারাপ হলে যা হয়। একটা কাক তার নিজের বাচ্চার জন্য বোধহয় কোথাও থেকে কারোর খাওয়া এঁঠো মাছের টুকরো পেয়েছিল। এ গাছে তো কোনো পাখি বাসা বাঁধেই না, কাকটারও ছিল না। কিন্তু কাকের স্বভাব সবাই জানে। কোথাও একবার গুঁজে দিয়ে তারপর চারিদিকে খুঁজে বেড়াবে। গাছটায় সেই ভেবেই কিছুক্ষণের জন্য বোধহয় বসেছিল, কিন্তু জায়গা বোধহয় পছন্দ হয়নি। পাখা মেলে উঠতে গিয়ে ঠোঁট থেকে ফসকে গিয়ে একেবারে কেশব পুরোহিতের টাক মাথার ওপর এসে পড়ে। সে এক যাচ্ছে তাই কাণ্ড। সন্ধেবেলার আরতি করতে আর যাওয়া হলো না। তবে সেদিন নিলয় পরে এসে ঘটনাটা শুনে আবার রক্ত গরম করা কিছু ডায়লগ ঝেড়েছিল। এমনি ব্রাহ্মণদের ওপর ওনার খুব রাগ। মাঝে মাঝেই বলে ওঠেন, এই যাত্রার জন্যই হিন্দু ধর্মটা ছন্নছাড়া হয়ে গেছে। এই বেদই হচ্ছে যত নষ্টের গোড়া। তারপরেই কিছুটা উদাত্ত কণ্ঠে বলে উঠেছিলেন, হে ধরণী, দ্বিধা হও, চাই না এ সভ্যতা। এ ধর্ম নয় মানুষের চাল, এ শয়তানের মায়াজাল। পিষে ফেলো জাতিভেদ, রাস্তার মতো ওই রোলারের নিচে ফেলে। কুসংস্কার অস্পৃশ্যতার অন্ধকারে আলো জ্বালো ব্রাহ্মণের ওই পৈতে জ্বালিয়ে। সেদিনও মহিমবাবুই ওকে থামিয়েছিলেন। তবে আরেকটা মজার ঘটনা হয়েছিল। সেই সময় রাস্তা দিয়ে বামুনপাড়ার তারিণী বাণুজ্যে যাচ্ছিল। নাট্যকারের ডায়লগ শুনে একরকম দৌড়েই জায়গাটা পেরিয়ে গিয়েছিল। গ্রামের ব্রাহ্মণরা ওনাকে একটু এড়িয়েই চলে। তবে তারিণী বাণুজ্যেও কেশব পুরোহিতকে পছন্দ করত না। সেই দিন থেকে সবাইকে বলে বেরিয়েছিল যে হরনাথের পোষা ভূতই নাকি কাক হয়ে এসেছিল। ঝাড়ুটা ব্যাগে ঢুকিয়ে বসতে গিয়ে মহিমবাবু হঠাৎ গাছের নিচের কাণ্ডের দিকটা দেখতে গিয়ে রংচোটা সুতোগুলোর দিকে তার নজর পড়ে গেল। কাণ্ডটাকে বেড় দিয়ে প্রচুর সুতো জড়ানো। গ্রামের বউয়েরা ঠাকুরের নাম নিয়ে মানত করত। সেও প্রায় 20-25 বছর আগের কথা। তখনও বন্ধকালী মন্দিরটা দেখা যেত। এখন বটগাছের কাছ থেকে জঙ্গলে ঢাকা ভাঙা মন্দিরের চূড়াটাই শুধু দেখতে পাওয়া যায়। অবশ্য ওর মধ্যে কালীর মূর্তি আছে কিনা কেউই প্রায় দেখেনি। লোকে বলে বদ্রু ডাকাত মারা যাওয়ার পর থেকে ওই মন্দিরে আলো জ্বালতে কেউ দেখেনি। তখন এদিকটায় অনেক বড় বড় গাছ ছিল। তবে দিলীপ দারোগা আসার পর থেকে জঙ্গল পাতলা হতে থাকে। ভাঙা মন্দিরের আশপাশটাও খালি হয়ে যেত যদি না বিশু মারা যেত। বিশুর একটা ছোট দল ছিল। বাগান পরিষ্কার, গাছ কাটা, মাঠের ধান কাটা আর ঝাড়া এসব কাজই করত। দিলীপ দারোগা
বিশুকে নিজের কাজে লাগায়। প্রথমে একবার জায়গাটা নিজে সার্ভে করে আসতো, তারপর বিশুর ডাক পড়ত। জমির মালিক কিছু বলতে গেলে দারোগার কাছে তার ডাক পড়ত। পুলিশের তো অজুহাতের অভাব নেই, কোনো না কোনো একটা কেস চাপিয়ে জেলে ভরে দিয়ে সদরে পাঠিয়ে দিলে জামিন পেতে 1 মাসের ধাক্কা, তারপর উকিলের খরচা তো আছেই। দিলীপ দারোগারও লোভ বাড়তে থাকল। আশেপাশের গাছ শেষ হতেই বট গাছের দিকটায় নজর পড়ল। এদিকে নজর আগেই গিয়েছিল, কিন্তু মহিমবাবুর জন্য চুপ করেছিল। যতই হোক রিটায়ার করে গেলেও পুলিশ মহলে ওনার একটা পরিচিতি ছিল, তবে সেটা কখনো মহিমবাবু কাজে লাগাননি। কিন্তু দিলীপ দারোগা আর অপেক্ষা করতে পারল না, বিশুকে কাজে লাগিয়ে দিল। তবে ওদের বটগাছের আশেপাশের গাছগুলোকে কাটা গ্রামের লোকে ভালো চোখে দেখেনি, কিন্তু প্রতিবাদও করতে পারেনি, কারণ পেছনে দিলীপ দারোগার হাত ছিল। সন্দীপন উকিল সদরে গিয়ে কোর্টে ওর চেনা জুনিয়রদের সঙ্গে আলোচনাও করেছিলেন, তবে বুঝে গিয়েছিলেন আর বেশি দূর এগোনো ঠিক হবে না। সম্পর্কের চেনটা কোর্ট ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনে চলে গেছে। এদিকে মাথার ওপরে ছাতা থাকায় বিশুর সাহস ক্রমশ বাড়তেই থাকে। হঠাৎ করে কাঁচা টাকা পকেটে আসায় চালচলনও পাল্টে গিয়েছিল। একদিন তো নেশা করে এসে সন্দীপন উকিলকে বলেই বসল, মহিম সাহেবের বাগানের গাছগুলো বেশ সরেস, অনেক দাম হবে, কি বলেন, তাই না? সেদিন আড্ডার আসরে সন্দীপনের মুখে বিশুর কথাগুলো শুনে মহিমবাবু হেসে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলেন। আসলে মহিমবাবুর কানে সব খবরই আসে, কে যে কিভাবে পৌঁছে দিয়ে যায় সে খেয়াল মহিমবাবু রাখেন না। তবে এসব শুনেও মহিমবাবু অনেক সময় এড়িয়ে যেতে চেষ্টা করতেন। কি হবে ভেবে এখন রিটায়ার করে গেছেন, ওপর মহলে জানাশোনা থাকলেও এটা ভালো করেই জানেন যে এই লাইনে মানুষের আসল বন্ধু হল পয়সা। বিশুর মারা যাওয়াটা দিলীপ দারোগাকেও কিছুটা ভাবিয়ে তুলেছিল, বিশেষ করে সরেজমিনে এসে যখন বিশুর ভয়ার্ত মুখটা তার চোখে পড়ে যায়। বটগাছের আশেপাশের ছোট গাছগুলো কাটা পড়েছিল। ভাঙা কালী মন্দিরের দিকের বড় গাছে তখনও হাত পড়েনি। সামনের দিকের কাটা গাছগুলো সরানোও হয়নি। শিব মন্দিরের দিকের ফাঁকা জায়গাটায় ওগুলো রাখা ছিল, ওখান থেকেই নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বোধহয়। বিশুর চিত হয়ে পড়ে থাকা স্থির শরীরটা প্রথম মহিমবাবুরই চোখে পড়ে। প্রত্যেক দিনই প্রাতঃভ্রমণের পর একবার বটগাছের কাছে আসাটা ওনার নিয়ম হয়ে গিয়েছিল। ভাঙা মন্দিরের জঙ্গলের দিকে চোখ পড়তে দেখেন বিশুর নিথর শরীরটা পড়ে আছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছিল। মহিমবাবু নিজে রিপোর্ট করায় দিলীপ দারোগা আর কোনো ঝামেলা বাড়াতে পারেনি। বডি সদরের হাসপাতালে চলে গিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টেও হার্ট অ্যাটাক ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। শুধু হরনাথ তান্ত্রিক বলেছিল, ওরা ফিরে এসেছে। হরনাথকে ঠিক তান্ত্রিক বলা যায় না, কেউ কখনো ওকে ধ্যানে বসতে দেখেননি। মাঝে মাঝে শ্মশানে এসে জ্বলন্ত চিতার পাশে দাঁড়িয়ে থাকত, তারপর কোথায় যে চলে যেত কেউ জানতেও পারত না। কেশব ভট্টাচার্যের কথায় দারোগা কয়েকবার পেছনে লোক লাগিয়েছিল, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। হঠাৎ হঠাৎ কি করে যে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেত কেউ বুঝতেও পারত না। কেউ কেউ বলতো ও হচ্ছে বদ্রু ডাকাতের চেলা, গ্রামের খোঁজ খবর রাখে। এ কথাটা একদিন আড্ডায় কেশব ভট্টাচার্য বলেছিল। কাকতালীয়ভাবে সেদিনই বটগাছের ডালে পেঁচার কর্কশ আওয়াজ শুনে আর কথা বাড়ায়নি। মহিমবাবু কাঁধের ব্যাগটা সিমেন্টের চাতালের ওপরে রেখে বসতে গিয়ে ভাঙা মন্দিরের দিকে তাকালেন একবার। না, শাল গাছগুলো অক্ষতই আছে, শুধু দেবদারু আর শিশু গাছগুলোই কাটা পড়েছে। এই কয়েক মাসেই কাটা গাছগুলোর পাশ থেকে চারা বেরিয়ে কাঁধ সমান উঁচু হয়ে গেছে। 6 ফিট লম্বা মহিমবাবুর কাঁধ মানে প্রায় 5.5 ফিট তো হবেই। গাছগুলোর দিকে তাকিয়ে বদ্রুর বাগানের কথা মনে পড়ে গেল। কালুর বাবার ঠাকুরদা ছিল বদ্রু, সে প্রায় 100 বছর আগের কথা। বিরাট দল ছিল, আশেপাশের গ্রামের জমিদারদের ত্রাস ছিল বদ্রু।
রণপায়ে চড়ে দূর দূর গ্রামে গিয়ে ডাকাতি করে এক রাতের মধ্যেই চলে আসত। ওর দলের লেঠেলরা অপ্রতিরোধ্য ছিল। ভল্লম তলোয়ারও সঙ্গে থাকত, তবে নিতান্ত দরকার না পড়লে ব্যবহার করত না। তবে তার চেয়েও মোক্ষম অস্ত্র সঙ্গে থাকত, সাংঘাতিক বিষ তীর আর ছোট ছোট শক্তিশালী ধনুক। একটা তীরে একটা ঘোড়াও খতম হয়ে যেতে পারে এরকম কড়া বিষ মেশানো থাকত। ওর দুর্গের মতো বাড়িটাই ছিল ওদের ঠিকানা। প্রায় 10 বিঘে জমির চারপাশটা তখন পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। সমস্ত জায়গাটাই শাল আর সেগুনের জঙ্গল ছিল। মাঝের ঝাঁকড়া আম গাছগুলো বিশেষ কারণে পোঁতা হয়েছিল। শত্রু কাছে আসলে ওগুলোর ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত তীর ছুটে আসত। কিছু বোঝার আগেই অর্ধেক শত্রু খতম হয়ে যেত। তারপর হঠাৎ করে আড়াল থেকে আসা বল্লম বাকিদের শেষ করে দিত। ব্রিটিশরা ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু না পেরে শেষে চর লাগিয়েছিল। ওরই দলের একজন পয়সা খেয়ে জানিয়ে দিয়েছিল নাগুরি গড়ের জমিদার বাড়ির ডাকাতির দিন। রূপনারায়ণের ধারের সেই লড়াইয়ের কথা এখনো লোকের মুখে মুখে ঘুরে। বদরুর দল ধরা দিতে শেখেনি। বন্দুকের বিরুদ্ধে বল্লম আর তীর ধনুকের লড়াই বেশিক্ষণ না টিকলেও লালমুখদের 10 জন মারা গিয়েছিল। আরও মরত যদি ওরা সেদিন 20 তীর আনত। সাধারণত বিপদে না পড়লে বদরু কাউকে মারত না, তাই কাছাকাছি কাজ সারার সময় 20 তীর সঙ্গে রাখত না। সেবারে সেই ভুলটাই ওদের শেষ করে দিল। সাধারণত বদরু অকারণে কাউকে মারা পছন্দ করত না, আর বাড়ির মহিলাদের তো নয়। বেশিরভাগ জমিদারদের বাড়িতে লাঠিয়ালরাই বাড়ির পাহারায় থাকত, তাই বদরুর দল লাঠির যুদ্ধে জিতেই কাজ ছেড়ে চলে আসত। টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে বাকি কোথায় রাখত তা ওর দলের লোকেরাও জানত না। বদরু মারা যাওয়ার পর ব্রিটিশ পুলিশ ওর ঘর ভেঙে তছনছ করে দিয়েছিল, কিন্তু কিছুই পায়নি। তারপর থেকে বদরুর ছেলের আর বউয়ের খবর কেউ পায়নি। ওর দলের কারোরই বউ ছেলেপুলেদের খবর পাওয়া যায়নি। এক রাতের মধ্যে কোথায় যে চলে গিয়েছিল কেউ জানতেই পারেনি। পুরো জায়গাটা ধীরে ধীরে ঝোপ জঙ্গলে ভরে এমন হয়ে গেল যে লোকে ভয়ে আর ওদিকে পাও মারাত না। মহিম দারোগাই প্রথম বদরুর নাতিকে আবিষ্কার করেছিলেন। তখনও এই গ্রামে নিজের জন্য বাড়ি করা হয়ে ওঠেনি। একটা জমির খোঁজ পেয়ে হাঁটতে হাঁটতে একাই জঙ্গলের অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। রাস্তা চেনাই ছিল, সনাতনী প্রথম নিয়ে এসেছিল। তাও সে অনেক বছর হলো। রাস্তা বলে কিছুই ছিল না তখন। কাঁটা বাঁশের ঝাড়, তেঁতুল আর ফণিমনসার গাছে জায়গাটা দুর্ভেদ্য হয়েছিল যেন। জঙ্গলে এর আগেও বহুবার চোর ডাকাত খুঁজতে ঢুকতে হয়েছিল, কিন্তু বাঁশ ঝাড়টার কাছে আসতেই মনে হলো কেউ যেন সাবধান হতে বলছে। মোটা খাঁকি প্যান্টের নিচের দিকটাতে চোর কাঁটায় ভরে গিয়েছিল। পায়ে চলা সরু পথটাও ছোট ছোট ঝোপে ভরে হাঁটার অযোগ্য হয়ে উঠেছিল। সেবারে মহিম দারোগা আর বেশি এগোননি। গোপালগঞ্জের মতো গ্রামে এত গভীর জঙ্গলও যে আছে মহিম দারোগা আগে না আসলে জানতে পারতেন না। আনমনে হাঁটতে হাঁটতে ফেরার সময় থানার বুড়ো 5 মাস খাটার লোক সনাতনের কথাগুলো মনে পড়ে গেল। সনাতন অবশ্য দারোগাবাবুর কোয়ার্টারের কাজকর্মই বেশি করত। থানা থেকে তো আর পয়সা পেত না, ওই চা বানিয়ে টুকটাক যা আমদানি হতো। সেবারে কি একটা কারণে যেন বলে উঠেছিল বদরু ডাকাতের বাগানের গাছগুলো জেগে উঠেছে। তখন মহিম দারোগা কোয়ার্টারের সামনের বাগানে একটা আরাম কেদারায় বসে আম গাছ দুটোকে দেখছিলেন। বসন্তের শিরশিরে হাওয়ায় আম গাছের কচি মুকুলগুলো দেখে মনে হচ্ছিল নিজেদের মধ্যে খেলা করছে। সনাতন বাগানের একধারের জুঁই গাছটার নিচেটা পরিষ্কার করছিল। গাছটায় গরমকালে ফুলে ভর্তি হয়ে যায়। দক্ষিণের হাওয়া আর ফুলের গন্ধে মোহিত হয়ে অনেক রাত পর্যন্ত দারোগাবাবু বারান্দাতেই ঘুমিয়ে পড়তেন। শেষ রাতে সনাতন তাকে ডেকে ঘরে শুতে পাঠিয়ে দিত। চাকরি জীবনের শেষের দিকে এসে মহিমবাবু আর নিজের শহরে ফিরে যেতে চাননি। কি হবেই বা গিয়ে, নিজের বলতে কেউই তো আর বেঁচে নেই। বাবাও পুলিশে চাকরি করতেন। অবশ্য চাকরি যখন শুরু হয়েছিল সেই সময় ব্রিটিশদের রাজত্ব চলছিল। স্বাধীনতার দিনটার কথা মহিম দারোগার সেভাবে মনে নেই। থাকবেই বা কি করে,
বয়স তো তখন খুব বেশি হলে 4 কি 5, তবে স্কুলের প্রথম দিনটার কথা ভালোই মনে আছে। বাবার হাত ধরে স্কুলের ছোট্ট অঙ্গনটায় ঢুকেছিল। ছোট মাঠটায় সব ছাত্ররা সারি দিয়ে দাঁড়িয়ে তখন জনগণ মন গান গাইছিল। স্যারের উদাত্ত কণ্ঠের গলায় গানটা শুনে মনের মধ্যে কেমন একটা উত্তেজনা চলে এসেছিল। বাবা বলে উঠেছিলেন, আর 1 সপ্তাহ পরে আমাদের স্বাধীনতার 2 বছর পূর্ণ হবে। এই স্কুল থেকে বাংলার অনেক বিপ্লবী উঠে এসেছিলেন, তাই মুখ্যমন্ত্রী স্কুলের ছাত্রদের প্যারেডে আসার আমন্ত্রণ জানিয়েছেন, বুঝলি? মহিমবাবু অজান্তেই নিজের শৈশব জীবনে হারিয়ে গেলেন। স্বাধীনতার দিনের প্যারেডে যোগদানের মর্যাদা না বুঝতে পারলেও মনে মনে ঠিক করেছিলেন উনিও বাবার মতো পুলিশের চাকরি করবেন। কথাটা এক ছুটির দিনে বাড়ির বাগানে খেলতে খেলতে বলেছিলেন। কোথা থেকে একটা লাঠি পেয়ে তরোয়ালের মতো ঘোরাতে ঘোরাতে বাবাকে বলেছিলেন, বড় হয়ে আমিও তোমার মতন পুলিশ হয়ে ডাকাতদের সঙ্গে লড়াই করে ওদের মেরে ফেলবো, আর তাহলে আমাকেও পুরস্কার দেবে। বাবা শুধু হেসে বলেছিলেন, ডাকাত মানেই কিন্তু অত্যাচারী নয়। তখন এই বাংলায় এমন অনেক ডাকাত ছিল যারা অত্যাচারীদেরকেই শুধু মারত। ছোটবেলায় মহিম ব্রিটিশদের দেওয়া বাবার রূপোর পদকটা হাতে নিয়ে গোটা ঘর ঘুরে বেড়াত আর দুম দুম শব্দ করে চিৎকার করতে করতে বলতো, সব ডাকাচ্ছে, কি মজা। এইরকমই একদিন খেলতে খেলতে একবার হাত থেকে পদকটা পড়ে গিয়ে ঢাকনাটা ভেঙে গিয়েছিল। মা রান্নাঘর থেকে এসে খুব চেঁচামেচি শুরু করে দেয়। রাতে ফিরে এসে মহিমকে মুখ গুজে বসে থাকতে দেখে বাবা জিজ্ঞেস করেছিলেন, কি হলো বদরু সাহেব, আজ কি একটাও ডাকাত মরেনি? হ্যাঁ? মা আওয়াজ পেয়ে ঘরে এসে বলেছিলেন, আজ তোমার আদরের ছেলে প্রমোশনের দেওয়া রূপোর পদকটা ভেঙেছে, বক্তৃতায় গোঁসা হয়েছে। আহা, খুব ভালো হয়েছে। যেটা আমি করে উঠতে পারিনি সেটা ও করে দেখিয়েছে। রাগ ভুলে ছোট্ট বদরু ছুটে এসে আজ এই গল্পটা শুনবো বলে বাবার চারপাশে নেচে নেচে ঘুরতে লাগলো। মা বলে উঠেছিলেন, যেরকম বিদঘুটে নাম ছেলে রাখা হয়েছে সেরকমই গল্প হবে। ভাগ্যিস বাবা মহিম নামটা দিয়েছিলেন, না হলে তো ডাকাত হয়েই ঘুরে বেড়াতো। বিস্মৃতির আড়ালে চলে যাওয়া নামটা মহিম দারোগাকে অনেক কিছুই মনে করিয়ে দেয়। রাতে বিছানায় শুয়ে বাবার গল্পটা মনে পড়ে গেল। মহিমের বাবা জনার্দন রায় তখন সাব ইন্সপেক্টর। একবার পুলিশ হেডকোয়ার্টারে ডাক পড়ে। সুপারিনটেন্ডেন্টের ঘরে ঢুকে দেখেন আরও অনেক পুলিশ অফিসারের সঙ্গে রাজপুরুষের পোশাকে একজন ভারতীয় বসে আছেন। সাধারণত পুলিশ ডিপার্টমেন্টের লোক ছাড়া আর কেউ এরকম বিশেষ মিটিংয়ে আসতে পারে না। তা সত্ত্বেও এসেছে দেখে জনার্দনের মনে হলো বিশেষ কিছু মিশনের জন্য ওনাকে ডাকা হয়েছে। মিটিং কিছুক্ষণ চলার পরে জনার্দন বুঝে যান জমিদার বদ্রু ডাকাতদের দলের একজনকে টোপ ফেলে ভাঙিয়ে নিয়ে এসেছেন। জমিদার হাত জোড় করে বলে উঠলেন, বুঝলেন সাহেব, এই বদ্রুটা গেলে আমি আপনাদের খাজনা একটু বেশি দিতে পারবো, তাই না? সুপারিনটেন্ডেন্ট একটু হেসে জনার্দনকে পরের কাজ বুঝিয়ে দিয়েছিলেন। সেদিনের রূপনারায়ণের ধারে অসম যুদ্ধে ডাকাতেরা সবাই মারা পড়লেও বদ্রু গুলি খেয়েও পালিয়েছিল। তবে বন্দুকের নিশানার মধ্যে থাকা সত্ত্বেও জনার্দন দ্বিতীয়বার গুলি চালায়নি। শুধু ওরা লাল পাগড়িটা তুলে নিয়ে ওরই মতো দেখতে এক সাকরেদের ডেড বডির পাশে রেখে দেয়। বদ্রুর কোনো ছবি পুলিশের কাছে না থাকায় ওর সাকরেদের ছবিটাই পুলিশের ফাইলে থেকে যায়। ঘটনাটা অজানাই থেকে যায় সবার কাছে। পরের দিনে বদ্রুর ডেরায় পুলিশের হামলা হয়। সেই প্রথম কোনো প্রতিরোধ ছাড়াই ওর গড়ে পুলিশ ঢোকে। কিন্তু কারোরই বউ ছেলে মেয়েকে না পেয়ে ওরা অবাক হয়ে গিয়েছিল। এত অল্প সময়ের মধ্যে কে বা কারা খবর দিয়েছিল সেটা আর জানা যায়নি। পরে আরও লোক এনে দেয়াল ভাঙাভাঙি করেও কিছু না পেয়ে পুলিশের লোকেরা সব অস্ত্র আর আসবাবপত্র নিয়ে চলে গিয়েছিল। মহিম চৌধুরী যেদিন গোপালগঞ্জে পোস্টিংয়ের অর্ডারটা হাতে পেয়েছিলেন সেদিন একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। কেন যেন মনে হয়েছিল অবশেষে ঘরে ফিরতে পারছি। তবে
ছোটবেলায় বাবার পদকটা ভেঙে যাওয়া আর সেদিনের রাতের গল্পটার সঙ্গে নিজের ডাকনামটা জুড়ে যাওয়ার অর্থটা বুঝতে আরও অনেকটা সময় লেগে গিয়েছিল। ছোট্ট মহিম যখন আরও কিছুটা বড় হয়ে উড়িষ্যার বালেশ্বরের বুড়িবালাম নদীর ধারের যুদ্ধের কথা বইয়ে পড়ে, তখন মনে পড়ে যায় ছোটবেলায় বাবার বলা ঘটনাটা। ওর কাছে তখন বুড়িবালাম আর রূপনারায়ণ এক হয়ে যায়। একবার তো স্কুলের বিপ্লবী বাঘাযতীনের ওপরে রচনায় বদ্রু ডাকাতের অসম সাহসী যুদ্ধের কথা লেখায় খুব হইচই পড়ে গিয়েছিল। ক্লাসে স্যার জিজ্ঞাসা করেছিলেন, কে এই বদ্রু ডাকাত? পেছনের বেঞ্চের পরেশ ডাকনামটা কি করে যেন জেনে গিয়েছিল। কিছুটা হেসে বলে উঠেছিল, ওটা তো ওরই ডাকনাম। সেদিন গোটা ক্লাসের হাসির সঙ্গে স্যারের তিরস্কারও মিলে গিয়েছিল। গোপালগঞ্জে এসে মহিম চৌধুরী প্রথমেই দুটো জিনিসের খোঁজ করেন। প্রথমত বদ্রু ডাকাতের বাড়ি, আর দ্বিতীয় সেই জমিদার বাড়ি। প্রথমটা সনাতনী দেখিয়ে এনেছিল। প্রায় 60 বছর আগের ঘটনার কোনো চিহ্ন যে নদীর পাড়ের বালিতে থাকবে না তা জানাই ছিল। তাও মহিম চৌধুরী রূপনারায়ণের ধারে দাঁড়িয়ে কিছু একটা অনুভব করেছিলেন। সূর্যাস্তের আলোয় নদীর জল রক্তের মতো লাল দেখাচ্ছিল, যেন কতগুলো তাজা শরীরের বুলেটের ক্ষতস্থান দিয়ে অঝরে রক্ত বেরিয়ে আসছে। নদীর ধারের ভিজে হাওয়ায় বন্দুকের বারুদের ধোঁয়ার গন্ধ মনে হচ্ছিল যেন নাকে আসছে। সনাতন পাশ থেকে বলে উঠেছিল, এখানে বাতাসে আজও কেউ কেউ বারুদের গন্ধ পায়। মহিম চৌধুরী অবাক হয়ে সনাতনের দিকে তাকাতে ও শশব্যস্ত হয়ে বলে ওঠে, চলুন স্যার, জমিদার বাড়িটা দেখিয়ে আনি। না সনাতন, আজকে আর ওখানে যেতে পারবো না। মহিম চৌধুরী সনাতনের মুখের পরিবর্তন দেখে নিয়ে বলে উঠেছিলেন, তুমি কি দেখেছিলে বদ্রু ডাকাতকে? পেছনে হাঁটতে হাঁটতে সনাতন বলে উঠেছিল, চোখ দিয়ে কি সব দেখা যায় হুজুর? এর বেশ কিছুদিন পরে কি একটা কাজে নাউরি গড়ের দিকে যেতে হয়েছিল। সেবারে সনাতন সঙ্গে ছিল না। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলার সময় জমিদার বাড়ির প্রসঙ্গ চলে আসায় ওখানকার একজনকে নিয়ে দেখতে চলে যান। দূর থেকে কিছুটা ঢিবির মতো লাগছিল। কাছে আসতে দেখেন গাড়ি বারান্দার কিছুটা ছাড়া আর কিছুই বেঁচে নেই। সবটাই রূপনারায়ণ খেয়ে নিয়েছে। মহিম চৌধুরী বিস্মিত হয়ে বলে উঠলেন, মাত্র 60 বছরে বাড়ির এই হাল হয়ে গেছে? পাশের লোকটি বলে উঠল, এটা গ্রামের লোকেরাই ভেঙে ফেলেছিল। বদ্রু মারা যাওয়ার 5 বছর পর এই জমিদার বাড়িতে আবার হামলা হয়েছিল। ডাকাত তো সেই সময় এদিকে কম ছিল না, তবে সেবারে জমিদার বাড়ির কেউই আর বাঁচেনি। পুলিশ এসে অনেক কিছু নিয়ে চলে যায়। তারপর জমিদারের সমস্ত জমি সরকার দখলে নিয়েছিল। তারপর থেকে সে অন্য ইতিহাস শুরু হয়েছিল। কথাটা কে যেন মহিম দারোগার কানের কাছে ফিস ফিস করে বলল মনে হলো। চমকটা ভাঙতে দেখেন লোকটি বেশ কিছুটা আগে আগে চলছে। সনাতনের একটা কথায় মহিম দারোগা প্রথমবার অবাক হয়েছিলেন। সেদিন থানায় কোনো কাজ ছিল না। সনাতন চা দিয়ে পাশের একটা বেঞ্চে বসেছিল। মহিম দারোগা অন্যমনস্কভাবে কিছু পুরনো ফাইল ঘাঁটছিলেন। ঘাঁটতে ঘাঁটতে গ্রামের একটা অদ্ভুত রিপোর্ট বেরিয়ে এলো, কুমিরে ধরার রিপোর্ট। নিজের মনেই বলে উঠলেন, থানায় কি কুমিরকেও ধরে আনা হতো নাকি? ও যে সে কুমির নয় সাহেব, বদ্রু ডাকাতের কুমির। নিশ্চয়ই কেউ ওর গড়ে ঢুকতে গিয়েছিল। ফাইল থেকে মুখ তুলে মহিম দারোগা বলে উঠল, বদ্রু ডাকাত কুমির অপুস্ত নাকি? হ্যাঁ, ওগুলো ওর জঙ্গলের চারপাশের পরীক্ষায় থাকতো। ওরা লোক চিনত। বদ্রু চেনা লোকেদের কখনো কামড়ায়নি। সেবারে বদ্রু ডাকাতের ডেরা দেখার জন্য সনাতনকে বলতে ও বলে উঠেছিল, কি দরকার সাহেব? শুনেছি এখনো ওদিকে ওর পোষা জানোয়ারেরা নাকি ঘুরে বেড়ায়। হাতি আর কচ্ছপ ছাড়া কোনো জানোয়ার 60 বছর বাঁচে? ওসব তোকে ভাবতে হবে না। চল তো ওদিক থেকে একটু ঘুরে আসি। এতদিন এখানে হয়ে গেল আর বদ্রুর ডেরাটাই দেখা হলো না। সনাতন অনিচ্ছা সত্ত্বেও চলল। এদিকে রাস্তা বলে কিছু নেই। অভিজ্ঞ লোক ছাড়া কেউ এলে দিক ভুল করবে। কাঁটা ঝোপগুলো পেরিয়ে
বাঁশ গাছগুলোর কাছে এসে জমিটা অনেকটা নিচু হয়ে গেছে দেখে মহিম দারোগা বাঁশঝাড়ের একটা কঞ্চি ধরে নামতে যাচ্ছিলেন। পেছন থেকে সনাতন নিচু গলায় বলে উঠেছিল, পুলিশের পোশাক পরে আর যাবেন না সাহেব, ওটা পরীক্ষা ছিল। লোকে বলে এখনো ওতে কুমির আছে। কিছু একটা ভেবে মহিম দারোগা আর এগোয়নি। পরে থানায় এসে অনেক ভেবেও সনাতনের ওই কথার কোনো মাথা মুন্ডু খুঁজে পায়নি। সনাতনকে জিজ্ঞাসা করতে বলে উঠেছিল, কে যেন বলল, তাই আমিও বলে উঠলাম। ওর নির্বিকার উত্তর শুনে তখন থেকেই মনে হয়েছিল নিশ্চয়ই মাথায় কোনো গণ্ডগোল আছে। বাগানে সনাতনের কথাটা শুনে সেদিন মহিম দারোগা হেসে উঠে বলেছিলেন, গাছ আবার জেগে উঠবে কি রে? গাছ তো জেগেই থাকে, ওরা আমাদের মতোই জীবন্ত। না সাহেব, ওই বাঁচার কথা বলছি না। ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। নিঝুম রাতে যখন শিয়াল 2 প্রহরের ডাক পাড়ে, তখন ওই জঙ্গলও কথা বলে ওঠে। সনাতনের নির্বিকার মুখের দিকে তাকিয়ে মহিম দারোগা আর কথা না বাড়িয়ে বলে ওঠেন, বদ্রু ডাকাতের বাড়ি আর বাগান তো সরকার কবেই নিয়ে নিয়েছে, ওর লোকজন এসেই বা কি করবে? এবার কিছুটা সতেজভাবেই সনাতন বলে ওঠে, কাগজে কলমে তো কত কিছু হয়। তাছাড়া ও জমি তো বদ্রু গায়ের জোরে দখল করেনি। জমিদার ভূপেন রায় গরিব চাষিদের জমির ধারের ফাঁদে ফেলে নিজেদের করে নিয়েছিল। বদ্রু সেগুলোর কিছুটা আবার ফিরিয়ে এনেছিল। সেও তো গায়ের জোরে, কাগজপত্র তো জমিদারের নামেই ছিল। মহিমবাবুর কথায় সনাতন বলেছিল, মহিন্দর বাবু তো তখন গায়ে পাকাপাকিভাবে চলে এসেছিলেন। কোর্ট কাছারির ব্যাপারটা উনিই দেখতেন। তাছাড়া কি এক তেভাগা আন্দোলনে জড়িয়ে পড়ায় পুলিশের ভয় এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিলেন। বদ্রু ডাকাতি তো এই গায়ে প্রথম তাকে নিয়ে আসে। অবশ্য জানি না ওটা ওনার আসল নাম ছিল কিনা, তবে বদ্রু মারা যাওয়ার পর নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তারপর থেকে গ্রামের লোক বলে ওকে আর দেখা যায়নি। অবশ্যই ইংরেজরা চলে যাওয়ার পর আরও অনেক পরে ওনার ছেলে ফিরে এসেছিল। তখন তো আবার জমির বর্গা নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। তবে চাষিরা ওনার দিকেই ছিল, তাই কোনো ঝামেলায় পড়তে হয়নি। মহিমবাবু কিছুক্ষণ চুপ থেকে বলে উঠেছিলেন, সুন্দরলালও শুনেছি ধার শোধ করতে না পারলে জমি নিয়ে নেয়। ওসব জোরদারদের ছড়ানো গুজব। তবু তো তার বদলে মাস মাইনের কাজ দেয়। অন্য জোরদার হলে তো জমি যেত, কাজও যেত। তাছাড়া সুন্দরলাল না থাকলে ওরা বীজ ধান আর সার পেত কোথা থেকে? যে যাই বলুক, সব গরিব চাষির কাছে লালবাবুই শেষ কথা। মহিন্দ্রবাবুর জীবনের ইতিহাস মহিমবাবু চাকরি জীবনে জানতে পারেননি। তবে পুলিশের রেকর্ডে ওই নামের একজনের খোঁজ পেয়েছিলেন, সেটাও ব্রিটিশ জমানায়। তেভাগা আন্দোলনের কয়েকজন বিপ্লবীকে কোর্ট থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের নজরে পড়ে গিয়েছিলেন। রেকর্ডে আর কিছু পাওয়া যায়নি। অবশ্য গ্রামের কেউই সেরকমভাবে কিছুই জানত না। এমনকি সনাতনের মুখ ফসকে কথাটা বেরিয়ে যাবার পর থেকে অনেকদিন কাজের কথা ছাড়া আর কিছু বলতও না। কথা প্রসঙ্গে গ্রামেরই এক কন্ট্রাক্টর গোপাল মণ্ডলের সাথে একদিন মহিমবাবুর অফিসে কথা হচ্ছিল। এই গ্রামে গোপালের অনেক রকম ব্যবসা চলে। শ্যালো পাম্পও যেমন আছে, সেরকম ট্র্যাক্টরও আছে। এছাড়া ইরিগেশনের কাজ তো বাঁধা। নিয়ম মতো নেতাদের কাছে প্যাকেট চলে যায়। মহিম দারোগাকেও কয়েকবার প্রস্তাব দিয়েছিল। একদিন তো এসে বলেই ফেলেছিল, সরকার আপনার কোয়ার্টার সারাবে না, বলেন তো কাল থেকেই লোক লাগিয়ে দিচ্ছে। গোপালের কানেকশনের কথা মাথায় আসায় হেসে বলে উঠেছিলেন, কি হবে সারিয়ে, আমি তো আর চিরকাল এখানে থাকবো না। তাছাড়া ভাবছি এখানেই একটা জায়গা কিনে বাড়ি বানিয়ে থাকবো। সুন্দরলালের তো অনেক জায়গা জমি আছে, ওকেই কথাটা পারবো ভাবছি। নামটা শুনে গোপালের মুখটা রাগে লাল হয়ে গিয়েছিল। দূর দূর, ওর কাছ থেকে 1 কাঠা জমিও কিনতে পারবেন না। 3 পুরুষ ধরে তো ধার দেওয়া আর জমি নিয়ে নেওয়ার কাজই করে আসছে। ওর দাদুই তো বড় ডাকাতের সঙ্গে হাত মিলিয়ে চাষিদের জমি নিতে শুরু করেছিল। নামটা দ্বিতীয়বার গোপালের মুখে শুনে মহিম দারোগার উৎসাহ বেড়ে গেল। বলে উঠলেন, মারোয়ারি হয়ে এই গ্রামে এসেছিলই বা কেন? হ্যাঁ, নামেই মারোয়ারি। 2 পুরুষ ধরে বাঙালি বই তো ঘরে এসেছে। মারোয়ারি তো নয়, যতদূর জানি ওরা বিহারের রাজপুত ছিল। তাছাড়া কলকাতার ব্যবসা তো ছেলেরাই চালায়। মন্ত্রীদের সঙ্গে ওদের ভালোই ওঠা বসা আছে, তাই তো জমিগুলো হাতাতে পারছি না। ওরা লেবারগুলোকেও হাত করতে পারছি না। বেটাটা কেউ ঘুষ নিতে চায় না।
মহিমবাবু যতই চাকরি জীবনের শেষ দিকে আসছিলেন ততই নিজের একটা বাড়ির জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কথাটা সনাতনকেও বেশ কয়েকবার বলেছিলেন, কিন্তু প্রত্যেকবার সনাতন বলে উঠেছিল, আপনার জমি রাখা আছে সাহেব, ও জমি অন্য কেউ নেওয়ার সাহস পাবে না। বারবার একই কথা শুনে মহিম দারোগা একবার অধৈর্য হয়ে বলে উঠেছিলেন, আহ, তা তুই যদি সে জমি কোথায় জানিস তাহলে নিয়ে যাচ্ছিস না কেন? এখনো তো খবর আসেনি, কি করে নিয়ে যাব? তবে শুনেছি সে জমিতে বদ্রু নিজে হাতে অনেক সেগুন গাছ লাগিয়েছিল। চিন্তা নেই সাহেব, লোক আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মহিমবাবু আর কথা বাড়ালেন না। সনাতনের মাথায় যে গণ্ডগোল রয়েছে সে তো বুঝেই গিয়েছিলেন। মহিম দারোগা আর জমির জন্য অপেক্ষা করতে পারলেন না। চাকরি আর 1 বছর আছে, এর মধ্যে জমি কিনে বাড়ি বানানো কি সহজ কথা? তাছাড়া রিটায়ার করে গেলে সনাতনই হয়তো আর কাছে ঘেঁষবে না। ঠিক করলেন কারোর দরকার নেই, একাই বেরোবেন জমি দেখতে। সনাতন তো বলেছে জমিতে সেগুন গাছ আছে, তার মানে বদ্রুর জায়গার কাছাকাছিই হবে নিশ্চয়। রবিবার সকালে পায়চারি করতে বেরিয়ে বদ্রু জঙ্গলের দিকে হাঁটা লাগালেন। সনাতন দেখানোর পর আরেকবার গিয়ে জায়গাটা আগেই চেনা হয়ে গিয়েছিল। তাছাড়া শাল সেগুনের জঙ্গল এ তল্লাটে আর কোথাও আছে নাকি? ঝোপ জঙ্গল পেরিয়ে এগোতে গিয়ে চোরা কাঁটাগুলো পাতলা পায়জামা ফুঁড়ে পায়ে বিঁধতে লাগল। আগেরবার মোটা প্যান্ট পরেছিলেন তাই বুঝতে পারেননি। চোর কাটার ঝোপ এড়িয়ে হাঁটতে লাগলেন। মাঝে মাঝে এক আধটা আতা আর বেলের গাছও দেখা যাচ্ছে। মহিমবাবু মনে মনে ভাবলেন, এগুলো কি সেবারেও ছিল? আরেকটু এগিয়ে ছোট ঝোপঝাড় শেষ হতেই বাঁশের ঝাড় শুরু হয়ে গেল। মহিমবাবু বুঝে গেলেন ঠিক পথেই এগোচ্ছেন। বাঁশ ঝাড় পেরিয়ে এসেও পরীক্ষাটা না দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন। তবে কি দিক ভুল হয়েছে? দাঁড়িয়ে পড়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। ওই তো সেই আম গাছগুলো যার ভেতর থেকে বিষ মাখানো তীর ছুটে আসত। তাহলে এরপরেই শাল গাছের জঙ্গল শুরু হবে। মহিমবাবু আবার এগোতে লাগলেন। কি যেন ভেতর থেকে বলে উঠল, সাবধান, সামনে বিপদ আছে। মহিমবাবু সতর্ক হয়ে গেলেন। হঠাৎ একটা ফোঁস ফোঁস শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়লেন। আবার সেই আওয়াজ জঙ্গলের আড়াল থেকে এলো। নড়বেন না বাবু, নড়বেন না, বড় দাঁত আছে। মহিম দারোগা স্থানুর মতো দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখতে পেলেন জঙ্গলের আড়াল থেকে রোগা লম্বা একটা লোক বেরিয়ে এলো। নিঃশব্দে এসে বিদ্যুতের গতিতে সাপের মাথাটা পেছন থেকে ধরে মাটিতে চেপে ধরল। পেছনে একটা বাচ্চা ছেলে কাঁধে একটা ঝোলা নিয়ে এসে বলে উঠল, বিষটা তো পড়ে গেল। খসখসে গলায় লোকটা বলে উঠল, শিশিটা দে তো, আরো আছে। ছেলেটা একটা পাতলা চামড়া দিয়ে ঢাকা শিশি এগিয়ে দিল। ততক্ষণে লোকটা সাপটার মাথাটা ডান হাত দিয়ে ধরে উঁচু করে তুলে ফেলেছে। লোকটা দারোগার থেকেও লম্বা, তাও সাপটার লেজ মাটিতে ঝটাপটি করছে। বিশাল গোখরো, মাথাটায় একটু চাপ দিতে বিষ দাঁত দুটো পরিষ্কার দেখা গেল। শিশিটার কানায় মাথাটা চেপে ধরতে হালকা সবুজ রঙের কয়েক ফোঁটা তরল শিশির নিচে জমা হলো। আরেকবার চাপ দিতে আরেকটু তরল শিশিতে এসে জমা হলো। এবার সাপটা কিছুটা নেতিয়ে পড়ল। লোকটা এবার ওটাকে একটা ঢাকাওয়ালা ঝুড়িতে ঢুকিয়ে দিয়ে সেটাকে একটা ছোট কাপড়ের ঝোলায় ঢুকিয়ে দিল। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে মহিম দারোগা কিছুটা হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। সম্বিত ফিরে পেয়ে আশপাশটা ভালো করে দেখতে গিয়ে লক্ষ্য করেন সব গাছই শাল। গুঁড়ির বেড় দেখে আন্দাজ করা যায় 150 বছরেরও বেশি পুরনো। মনে পড়ে গেল প্রথমবার যখন এসেছিলেন সেবারে সনাতনের কথায় বাঁশগাছের ঝাড়ের কাছেই থেমে যেতে হয়েছিল। সম্বিত ফিরে পেয়ে মহিমবাবু জিজ্ঞাসা করে ওঠেন, পরীক্ষাটা কোথায় গেল? ওটা কি পেরিয়ে এসেছি? লাল ছোপ পরা দাঁত বার করে লোকটা বলে উঠল, ওটার আর কি দরকার, এখানে এমনি কেউ আসে না বাবু। ছেলেটা কাছে চলে এসেছিল। মাথায় হাত দিয়ে মহিম দারোগা সস্নেহে জিজ্ঞাসা করে উঠলেন, কি নাম তোমার? কালু বলে তো বাবা ডাকে। আপনি তো জমি দেখতে এসেছেন। কথাটা শুনে চমকে উঠে মহিম দারোগা কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ওর বাবা বলে উঠল,
আরে আপনাকে খুঁজতে হবে না, লালবাবু আপনার জন্য ভালো জমি দেখে রেখেছে, অনেকগুলো সেগুন গাছও ওটাতে আছে। অত দামি গাছ কি বাঁচিয়ে রাখতে পারবো? হ্যাঁ, ভদ্র ডাকাতের গাছে হাত দেওয়ার সাহস এখনো কারোর হয়নি। হ্যাঁ, বাগানের গাছগুলোও যেন সেই সঙ্গে গর্জন করে উঠল। চমকে চারিদিকে তাকাতে গিয়ে কালুর বাবার দিকে চোখ পড়ে যায়। না, ও তো পিছনে ফিরে কালুর ব্যাগে বিষের শিশিটা ঢোকাচ্ছে। তাহলে কে কথাটা বলল? গলার স্বর যতটা পারা যায় নরম করে কালুর বাবা বলে ওঠে, গাছগুলো আমার ঠাকুরদার হাতে লাগানো, যতই হোক ওরা ওই নামেরই কারোর কাছে থাকবে। এর থেকে বেশি শান্তি আর কোথায় পাবে বাবু? মহিম দারোগা অবাক হতে গিয়েও নিজেকে সামলে নেন। শুধু ছোটবেলায় বলা বাবার কথাগুলো আরেকবার মনে চলে এলো। মহিমবাবু কাঁধের ব্যাগটা পাশে রেখে বসে পড়লেন। সিমেন্টের মেঝেটা বেশ ঠান্ডা। পাতলা ধুতি পার করে ঠান্ডাটা শরীরটাকে বেশ আরাম দিচ্ছিল। শরীরটা কেমন যেন চনমনে হয়ে উঠছে। বয়স যত বাড়ছে শরীর যেন আরও তাজা হয়ে উঠছে। রক্তনিলয়ের সেদিনের কথাগুলো মহিমবাবুর মনে পড়ে গেল। লক্ষ্মীনারায়ণের মন্দিরটার চাতালে উঠতে 7টা উঁচু উঁচু সিঁড়ি ভাঙতে হয়। 3টে সিঁড়ি উঠেই হাঁপাচ্ছে দেখে মহিমবাবু ওকে ধরে চাতালে তুলে দেন। কোমরে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলয়বাবু বলে উঠেছিলেন, কি ব্যাপার মহিমবাবু, দিনে দিনে তো আপনি আরো যুবক হয়ে উঠছেন। ব্যাপারটা মহিমবাবুর নিজেরও নজরে এসেছে। দারোগা মার্কা গোঁফ আগে থেকেই ছিল, এখন তো সেটাকে বাড়িয়ে ডাকাতদের মতো করে ফেলেছেন। কেশব ভট্টাচার্য তো একবার বলেই ফেলেছিল, কি বড়বাবু, দারোগার চাকরি ছেড়ে তো একেবারে বড্ড ডাকাত হয়ে যাচ্ছেন। চমকে গিয়েও মহিমবাবু কেশবকে কিছু বললেন না। নিজের মনেই ভাবলেন, সত্যিই তো, কালুকে দেখলেই বা কেন ডাকাতি করতে যাওয়ার কথাটা বলে ওঠেন, সেটাও তো বুঝতে পারেন না। এ নির্ঘাত ঝন্টু গোয়ালার দুধের জন্য হচ্ছে, কিন্তু তাই বা কি করে হয়? আজ 20 বছরের ওপর হয়ে গেল ওদের কাছ থেকে দুধ নিচ্ছেন। আগে ওর বাবা দিয়ে যেত, আর এখন ঝন্টুই দিয়ে যায়। তবে দুধটা কিন্তু খাসা। ওর বাবা এতটা ভালো দুধ দিত না। শুধু দুধই বা কেন, রাতে খাবার শেষে কুন্দনের দোকানের রসগোল্লা একটা না হলে মনে হয় খাওয়াটাই ঠিক করে হলো না। কুন্দনের হাতে মনে হয় জাদু আছে। একবার তো কথায় কথায় বলেই ফেলেছিলেন, এত ভালো মিষ্টি বানাস যখন, শহরে গেলেই তো পারিস, রোজগারপাতি ভালো হবে রে। 3 পুরুষের ব্যবসা ছেড়ে যাই কি করে? বাপ ঠাকুর দ্বারাও তো এখানেই আছে। কুন্দনের কথায় মহিমবাবু চমকে উঠে বলেন, সে কি রে, ওরা তো মারা গেছে। কুন্দন মাথা চুলকিয়ে বলে ওঠে, তা কি করে হয়? সনাতন খুড়ো যে বলে ওরাই গ্রামের সব কিছু খেয়াল রাখে। তাছাড়া আপনার মিষ্টি তো ঝন্টুর দেওয়া দুধে করি। শহরে গেলে দুধ কোথা থেকে পাবো? আর আপনাকে দেবই বা কি করে? কথা আর না বাড়িয়ে মহিমবাবু রাতের খাওয়া সারতে ঘরে ঢুকে পড়েন। গৃহপ্রবেশের দিন সনাতন একটা পুরনো মরচে ধরা বল্লম নিয়ে এসেছিল। দেখেই মহিমবাবু চেঁচিয়ে উঠেছিলেন, আরে করিস কি, আজকের দিনে নতুন একটা কিছু আনতে পারলি না? একেবারে জং ধরা বল্লম, এটা দিয়ে তো একটা বেড়ালও মারা যাবে না। বল্লমটা শোবার ঘরে রেখে সনাতন বলে উঠেছিল, এটা সাধারণ জিনিস নয় সাহেব, যতদিন এটা থাকবে ততদিন এ ঘরে চুরি করার জন্য কারোর ঢোকার সাহসও হবে না। যত সব আজগুবি কথা। এনেছিস যখন রেখে দে, তবে একটু ঘষে বেছে পরিষ্কার করে রাখিস। আহা, বারণ আছে বাবু, তবে যেদিন থেকে এটা নতুন হতে শুরু করবে সেদিন থেকে সবাই জাগতে শুরু করবে। মাঝে মাঝে সনাতন যে কী সব উল্টোপাল্টা বলে মহিমবাবু তার কোনো মানেই খুঁজে পান না। সনাতন চলে যাওয়ার পর থেকে মহিমবাবুর মন আর ঘরে বসতে চায় না। খালি মনে হয় মনের কোনো একটা জায়গা খালি হয়ে গেছে। মাঝে মাঝে উল্টোপাল্টা বকলেও সনাতন কখন যে মনেরই একটা অংশ হয়ে গিয়েছিল সেটা চলে যাওয়ার আগে বুঝতেই পারেননি। বারান্দায় এসে চুপচাপ বসে থাকতেন। মাঝে মাঝে উঠে ওর হাতে লাগানো গাছগুলোর আশপাশটা ঘুরে আসতেন। মনে হতো কে যেন ফিস ফিস করে বলছে, মন খারাপ করেন কেন? আমি তো এখানেই আছি।
একদিন কালু এসে বলে, বাবা আমি এখন থেকে সব কিছু দেখাশোনা করব। খবর এসেছে। তার মানে কে খবর দিয়েছে? মনে হয় ঝন্টুর ঠাকুরদা। কালু মাথা চুলকিয়ে বলে। মহিমবাবু বুঝে যায় সনাতন ওর পাগলামিটা কালুর মধ্যে দিয়ে পাঠিয়েছে। সে যাই হোক, ওর ভেতরেই না হয় সনাতন আছে ভেবে নিতে হবে। তাছাড়া সেই ছোট থেকে দেখে আসছে, কেমন যেন মায়া পড়ে গেছে। মহিমবাবুর রান্নার মাসিটার এলেম আছে। গ্রামেগঞ্জের মেয়ের রান্নার হাত কি করে যে এত ভালো হয় কে জানে। তবে অনেক কালের কাজের লোক, সেই চাকরি জীবন থেকেই আছে। সনাতনই ঠিক করে দিয়েছিল একা হাতে ঘরদোর পরিষ্কার করা, রান্না করা সবই ওকে করতে হয়। বয়সও তো মহিমবাবুর সঙ্গে ওরও বাড়ছে, তাই একদিন মহিমবাবু নিজেই বলে ফেলেছিলেন, তোমারও তো বয়স হলো, দেখো আশেপাশে কম বয়সী কাউকে পাও কিনা। ঘরদোর পরিষ্কার, বাসন কোসন মাজা ঘষা, এইসব খাটুনির কাজ কি আর শরীর নিতে পারে নাকি? তুমি না হয় রান্না বান্নাটাই শুধু দেখো। ঘোমটার আড়াল থেকে বলে উঠেছিল, একা কোথায় গো? কতজনই তো আসে। সে কি, কারা আসে? দেখিনি তো কাউকে। সবার মুখ কি মনে থাকে? এই তো একটু আগে একজন সবজি কেটে দিয়ে চলে গেল। কথাটা শুনে মহিমবাবু মাথা নাড়তে নাড়তে বাগানে চলে গেলেন। আজকাল খাওয়ার পরই মহিমবাবুর মনে হতে লাগে শরীরটা যেন একটু একটু করে তাজা হয়ে যাচ্ছে। রাতে খাওয়ার পর বাগানে কিছুক্ষণ পায়চারি করতে বেশ ভালো লাগতো। বাগানটাও তো কম বড় নয়, প্রায় 5 বিঘের ওপর জায়গা। প্রথম দিন দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। সেগুন গাছগুলো শেষ হওয়ার পর পুকুর, আর তারপর কিছুটা খালি জায়গা। তারপরে বড় গাছ বলতে 2টো আম গাছ। চারিদিকটা ঘেরার পর মহিমবাবু মাঝখানের খালি জায়গাটায় 3 কামরার ঘর বানিয়েছিলেন, আর বাকিটায় মরশুমি ফুলের গাছ আর সবজি লাগিয়েছিলেন। সনাতনই সব দেখাশোনা করত। তবে বয়স হয়ে গিয়েছিল বলে মহিমবাবু একদিন সনাতনকে বলেও ছিলেন বাগানে কাজ করার লোক রাখতে। তখন শীতের শুরু, ছোট ছোট ফুলকপিগুলো পাতার আড়াল থেকে দেখা যাচ্ছে। সনাতন গাছগুলোর পাশে বসে কিছু একটা করছিল। মহিমবাবুর কথায় বলে উঠেছিল, অনেক লোকই তো কাজ করে, না হলে এত বড় বাগান কি সামলানো যায়? কারা কাজ করে? কই দেখিনি তো একদিনও। তার টাকা পয়সা চায় না? গাছের আড়ালে বসে সনাতন বলে উঠেছিল, কখন আসে আর কখন চলে যায় আমিও বুঝতে পারি না। এই তো গত মাসের কথা, আপনি পালং শাক ভালোবাসেন বলে কিছুটা জায়গা খালি রেখেছিলাম। ঝন্টুকে বলেছিলাম গোবর সার দিয়ে যাওয়ার জন্য, তা আজকাল সব মনেও থাকে না। রাস্তায় ঝন্টুকে দেখতে পেয়ে সারের কথা বলতেও বলে উঠল, সে কি, দিন 15 আগে তুমিই তো লোক পাঠিয়েছিলে সারের জন্য। দেখো গিয়ে, এতদিনে চারা বেরিয়ে গেছে বোধহয়। মহিমবাবু বুঝে গেলেন এদের সবারই মাথায় কিছু না কিছু গণ্ডগোল আছে। বল্লমটা ধরার পর থেকে মহিমবাবুর মনে কিছু একটা পরিবর্তন এসেছিল। তারপর থেকেই একটু একটু করে সনাতনের ওপর থেকে অবিশ্বাসের ভাবটা চলে যাচ্ছিল, তবে পুরোটা নয়। মাঝে মাঝে মনে হতো সনাতনও বোধহয় ওই বদরুর দলের লোক ছিল। কিন্তু তাই বা কি করে হয়? তাহলে তো ওর বয়স 100 বছরেরও ওপর হতে হবে। তবে অন্য একদিনের ঘটনায় মহিমবাবু নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। রাতে খাবার পর বাগানটা একবার ঘুরে আসতে না পারলে মনটা খুঁতখুত করত। সে রাতে কেন জানি না ঘুরতে ঘুরতে মনে হয়েছিল হাতে একটা লাঠি থাকলে বেশ ভালো হতো। বলা যায় না সাপ খুব গাছের আড়ালে থাকতে পারে। ঠিক তখনই পায়ে কি একটা লাগতে চমকে উঠে টর্চ জ্বালাতে দেখেন একটা লাঠি পড়ে আছে। ঝুঁকে পড়ে তুলে নিয়ে দেখেন বেশ লম্বা লাঠিয়ালদের লাঠি। অবাক হয়ে গেলেন, এ লাঠি আবার কে নিয়ে এলো? কে জানে, সনাতনই নিশ্চয়ই কোথাও থেকে এনেছে। লাঠিটা হাতে নিতেই আবার মনে হলো কেউ যেন পাশে পাশে চলছে। বয়সজনিত দুর্বলতাগুলো কেমন যেন চলে যাচ্ছে মনে হলো। বেশ কয়েক বছর আগের কথা। বাগানের গাছ কাটার কাঁচি আর ঘাস কাটার তরোয়ালটার ধার পড়ে গিয়েছিল দেখে মহিমবাবু সনাতনকে কামারশালায় নিয়ে গিয়ে ধার দিয়ে নিয়ে আসতে বলেছিলেন। সনাতন তা না করে ঝলককে পাঠিয়ে দিয়েছিল। ঝলক এই গ্রামে 3 পুরুষ ধরে আছে। বহু দিন ধরে তার এই কামারশালা চলে আসছে। এখন ঘর গৃহস্থালির জিনিসপত্র বানালেও
ওর ঠাকুরদা মন্থর শুধু ঘোড়ার নাল, বল্লম, তরোয়াল, তীর এইসবই বেশি বানাতো। মন্থরও নাকি বদ্রুর দলে ছিল, তবে সনাতনের কথার কোনো ঠিক নেই, কখন যে কি বলে তারই ঠিক নেই। সে যাই হোক, ঝলক যখন আসে তখন সনাতন বাজারে গিয়েছিল। বাগান থেকে কাঁচিটা নিয়ে বারান্দায় এসে তরোয়ালটা নিতে গিয়ে ঝলক বলে উঠল, এ তলোয়ার ঘাস কাটার জন্য নয়, এটা ঘরে রেখে দিন, আমি অন্য একটা বানিয়ে এনে দেব। আরে ঘরে তো আর একটা পুরনো বল্লম আছে, ওটাও তো ধার দিয়ে দিলে ভালো হতো। সনাতন খুড়ো যেটা নিয়ে এসেছিল? আচ্ছা, তাহলে তোর কাছ থেকে সনাতন এটা এনেছিল? না বাবু, এ বল্লম কালুর বাবা ঠাকুরদা খুড়োকে দিয়েছিল। এই তলোয়ারটাও ওই বল্লমের পাশে রেখে দিন সাহেব, দেখবেন দুটোই একদিন একসঙ্গে নতুন হতে শুরু করবে। ঝলকের কথাটা শুনে মহিমবাবুর কপালে ভাঁজ পড়ে গেল। মনে মনে ভাবলেন, এদের সবারই কি মাথার গণ্ডগোল আছে? তবে লক্ষ্য করলেন ঝলকের মুখের সঙ্গে পুলিশের রেকর্ডের বদ্রু ডাকাতের মুখের বেশ কিছুটা মিল আছে। বিশু মারা যাওয়ার কিছুদিন আগে কি কারণে যেন বল্লমটার দরকার পড়েছিল। ও হ্যাঁ, উঁচু ডালের আমগুলো পাড়া যাচ্ছিল না। সনাতনেরও বয়স হয়ে গিয়েছিল, গাছে উঠতে পারত না। মহিমবাবু ভেবেছিলেন বল্লমটা দিয়েই পেড়ে নেওয়া যাবে। শোবার ঘরে জানলার পাশেই তো রাখা আছে। ঘরে ঢুকে ওটা নিতে গিয়ে নজরে আসে ফলাতে আগের মতো মরচে নেই, নিচের কাঠটাতেও কালচে ভাব কমে গিয়েছে। বল্লমটা নিয়ে বাইরে এসে সনাতনকে জিজ্ঞাসা করেছিলেন, কি রে, এটা কবে পরিষ্কার করলি? সেদিন মহিমবাবু নিজের গলার আওয়াজ চিনতে না পেরে চমকে গিয়েছিলেন। সনাতন ওটাকে দেখে বলে উঠেছিল, ওটা রেখে দিন বাবু, ওর কিছু কাজ এখনো বাকি আছে। তবে আপনি যখন ধরেছেন কিছু একটা হবেই, কাউকে দিয়ে আমি না হয় আম পাড়িয়ে নেব। কিন্তু অন্য চিন্তা এসে গেল, দেখা যাক কি হয়। সেদিন বল্লমটা হাতে নিতেই মহিমবাবুর মনে হয়েছিল কারা যেন আশেপাশে ঘোরাঘুরি করছে। বটগাছের তলাটা গরমকালে যতটাই আরামের, ঠিক ততটাই কষ্টকর শীতকালে। শীতকালে দুপুরবেলাতেও কেউ বসতে চায় না। সন্দীপনা রক্তনিলয় তো রোদের জন্য একটু দূরে দুটো কাটা গাছের গুড়িতে গিয়ে বসে, তবে মহিমবাবু বেদিতেই বসেন। বেদিটায় কিছু আছে কিনা কে জানে, তবে হরনাথ একবার বলেছিল বটে, এ গাছের নিচে পঞ্চমুণ্ডির আসন ছিল। ও ঠাকুরদা নাকি সে আসন দেখেও ছিল। রাতে এখান দিয়ে যাওয়ার সময় সেও অনেকবার এক তান্ত্রিককে বসে থাকতে দেখেছে। গ্রামের লোক অবশ্য ওর কথায় অত গুরুত্ব দেয় না, তবে কথাটা মহিমবাবু একেবারে উড়িয়ে দিতে পারেননি। কারণ সন্ধে হয়ে গেলে সবাই চলে গেলেও মহিমবাবু আরও কিছুক্ষণ বসে থাকতেন। বেদিটায় বসে থাকতে কেমন যেন একটা নেশার মতো লাগত। সন্ধ্যের পর একা থাকলেই শিয়ালের ডাক শুনতে পেতেন। মাঝে মাঝে সাপেদের হিস হিস শব্দও শোনা যেত। বেজি তো আশেপাশেই ঘোরাঘুরি করত, তবে এই গাছে হনুমানের দল না আসলেও একবার একটা হনুমান এসে একেবারে পাশে বসে পড়েছিল। কি অদ্ভুত শান্তভাবে কিছুক্ষণ থেকে কোথায় যে চলে গেল বুঝতেও পারেননি। সন্ধ্যের দিকে কোনো কোনো দিন তো কাঠ জ্বালানোর ধোঁয়ার গন্ধও পেয়েছেন, অনেকটা মরা পোড়ানোর গন্ধের মতো। দারোগা থাকাকালীন কয়েকবার বডি দেখতে শ্মশানে যেতে হয়েছিল, গন্ধটা তাই চেনা। কিন্তু ও গন্ধ এত দূরে কি করে আসবে? শ্মশানও তো প্রায় 3 কিলোমিটার দূরে। তাছাড়া একটু দূরের ওই লক্ষ্মীনারায়ণের মন্দির, বটগাছের পেছনের শিব মন্দির আর জঙ্গলের আড়ালে ভাঙা কালী মন্দিরটা ছাড়া আর কোনো ঘরবাড়িও তো নেই যে উনুনে কাঠ জ্বালাবে। চাকরি জীবনের পর থেকে প্রায় 20 বছর কেটে গেল। কত মানুষ চলে গেল, দিলীপ দারোগা তো পুরো চাকরিটাই করতে পারল না। স্ট্রোকে পক্ষাঘাত হয়ে কথা বন্ধ হয়ে গেল। গোপাল তো বিশুর কিছুদিন বাদেই চলে গেল। অপঘাতে মৃত্যু বলে হাসপাতাল থেকে বডি ছাড়াতে হয়েছিল। কেশব ভট্টাচার্য যে কি করে মারা গিয়েছিল তা ওর বউও বলতে পারেনি। তবে রাতে একবার ওর মাথার কাছে হরনাথ তান্ত্রিককে দেখেছিল। কথাটায় গ্রামের কেউ পাত্তা দেয়নি, কারণ মদন সেই দিন রাতে গ্রামের পশ্চিম পাড়ার নগেন মাস্টারের বডি নিয়ে আরও অনেকের সঙ্গে শ্মশানে গিয়েছিল। আরও অনেকগুলো বডি এসে যাওয়ায় মদনকে প্রায় শেষ রাত পর্যন্ত থাকতে হয়েছিল। সেদিনই মদন প্রথম সারাক্ষণ হরনাথকে
ধ্যানে বসে থাকতে দেখেছিল। মদনের বাজারে চপমুড়ির ব্যবসা ওর বাবার দোকানটাই চালায়। কালুর বন্ধু হওয়ার সুবাদে সব খবরে তাই মহিমবাবুর কানে আসে। লোকে বলে মদনের বাবা নিদানের ঠাকুরদাও নাকি সে রাতের লড়াইয়ে মারা গিয়েছিল। মহিমবাবুর কথায় সময় তো আর বসে নেই, শুধু ওনার কাছেই সময় যেন আটকে আছে। আজকাল রাতের দিকে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। একা একা এতখানি জীবন কাটিয়ে দিলেন কিসের জন্য সেটাই বুঝতে পারেন না। রাতে বারান্দায় চেয়ারে বসে কত ঘটনা এক একটা করে চোখের সামনে ভেসে ওঠে। গাছ কাটার কথাটা সন্দীপনই উঠিয়েছিল। রেল নাকি টেন্ডার ডেকেছে, পুরনো স্লিপারগুলো পাল্টিয়ে নতুন শালের স্লিপার লাগানো হবে। ব্রিটিশরাই পেতেছিল 100 বছরেরও আগে। পাকা কাঠ, তাই এতগুলো বছর চলে গেল। ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হলে হয়তো আরও অনেক বছর চলে যেত। তবে আজকাল তো রেল কংক্রিটের স্লিপারই লাগাচ্ছে, তাহলে কাঠের স্লিপারের টেন্ডার কেন বেরোলো কে জানে। সন্দীপন অবশ্য বলেছিল, এসব বজ্র জঙ্গলটা হাঁটানোর একটা চাল, বুঝলেন তো? হ্যাঁ, দিল্লিতে বসে রেলের লোকেরা বদরুর জঙ্গল হাতানোর চেষ্টা চালাচ্ছে। আরে তা নয়, আমি খবর নিয়েছি দিল্লির টেন্ডারে কংক্রিট স্লিপার লেখা আছে। তবে ওটা শুধু এখানকার জন্য নয়, সমস্ত কাঠের স্লিপার পাল্টে কংক্রিটের করার জন্য। এটা কিছু নেতা আর রেলের লোকে মিলে করছে। টেন্ডারের নাম করে বদরুর বাগানটা হাতানোর চাল, বুঝলেন তো? ওই গাছগুলো হাতানোর চাল। হ্যাঁ। সন্দীপন একটু দম নিয়ে আবার বলে উঠল, হ্যাঁ, বলছিলাম কোনো বড় পার্টি গ্রামে এসেছে কি? খবর তো ছড়াচ্ছে গোপাল আরও সাঙ্গপাঙ্গরা। টেন্ডারের নোটিশ তো কলকাতায় বেরিয়েছে, স্টেশনের লোকেরাই জানে না, তো গ্রামের লোক কি করে জানবে? খবরটা দিলীপ দারোগার কানে চলে গেল। দিলীপ দারোগা তখনও সুস্থ, তবে বিশুর মারা যাওয়ার পর থেকে একটু ভয়ে ভয়েই থাকে। যথারীতি গোপালের ডাক পড়ে গেল। বদরুর বাগানের কথাও সেই প্রসঙ্গে চলে এলো। সদ্য একটা ধাক্কা খেয়েছে, কথাটা শুনেই দিলীপ দারোগা মাথা নেড়ে না বলে দিল। গোপাল শেষে চুপি চুপি বলেই ফেলল, বদরুর বাগানের গাছ কাটা না গেলেও মহিম দারোগার বাগানের গাছ তো কাটা যেতে পারে। ও তো আর এই গ্রামের কেউ ছিল না। তাছাড়া ওগুলো পাকা সেগুন, আরে শালের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি দাম পাওয়া যাবে। আপনি গিয়ে মহিমবাবুকে কথাটা পারুন না, আপনাকে তো একটু সমীহ করে চলে দেখেছি। দিলীপ দারোগার চোখটা লোভে চকচক করে উঠেও আবার শান্ত হয়ে গেল। মনে হলো কেউ যেন কিছু বলে উঠল, কিন্তু লোভ বড় ভয়ানক, কিছুতেই ছাড়তে চায় না। বলে উঠল, চাই তো শাল কাঠ, সেগুন দিয়ে কি হবে? ও সব আমি ভেবে রেখেছি। নদীর ধারে যে কটা কাঠের গোলা আছে, ওরা টেন্ডারের নাম শুনেই দাম ডবল করে দিয়েছে। ওই দামে শাল কাঠ কিনে কন্ট্রাক্টরদের পোষাবে না। এই সেগুন কাঠ দিয়ে শাল কাঠ ওদের কাছ থেকে কিনে নেব। সেগুলো হাফ দামে বেচলেও লাভ হবে। লেবার তো আমিই দেব, ওখান থেকে পয়সা উঠিয়ে নেব। দিলীপ দারোগা কিছু একটা ভেবে নিয়ে বলল, ঠিক আছে, সুন্দরলালকে একটু বাড়িয়ে দেখি, ওই তো জমিটা দিয়েছে। কিছুদিন পরে আড্ডার আসরে সুন্দরলাল কি একটা কথায় মহিমবাবুকে বলে উঠেছিলেন, পশ্চিমের আকাশে ঝড়ের কালো মেঘ দেখা গেছে, আপনার বাগানের গাছগুলো থাকবে তো? রক্তনিলয় ঝড়ের কথা শুনে ওর নিজের লেখা নাটকের একটা সংলাপ উদাত্ত কণ্ঠে বলে উঠেছিল, হে উদ্ধত বাতাস, কেন তুমি আজ এত শান্ত? তোমার বিস্মৃত মস্তিষ্ককে জাগিয়ে তোলো জিঘাংসার আঁখি দিয়ে। দেখো, আজও সেই রূপনারায়ণ বয়ে চলেছে, রেখে গেছে শুধু স্মৃতি ঝরা পলি। তবু তার নিচে শুনি সেই অন্তিম শ্বাসের শব্দ। এ শ্বাসে নেই ক্রন্দনের শব্দ, আছে যুদ্ধ জয়ের অস্ফুট চিৎকার, অত্যাচারীর বন্দুকের গুলির শব্দ। হেরে গিয়েছিল সেই দিন। মহিমবাবু সেইবার রক্তনিলয়কে থামাননি। কেন যেন মনে হয়েছিল ভেতর থেকে কে যেন বলে উঠছে বারবার, যুদ্ধ এখনো শেষ হয়নি। মহিমবাবু রক্তনিলয়ের আবৃত্তির মাঝেই ছোটবেলার বাবার বলা গল্পের শেষটায় চলে গেলেন।
মহিমবাবুও জানতে পারেননি যে রূপনারায়ণের পাড়ে আরও কিছু ঘটনা ঘটা বাকি আছে। বদ্রু সেই বিশ্বাসঘাতক সঙ্গীর ছেঁড়া খোঁড়া শরীর কয়েকদিনের পরে রূপনারায়ণের ধারেই পাওয়া গিয়েছিল। শেয়ালেই নাকি খেয়ে নিয়েছিল অর্ধেকটা। কিন্তু বিশ্বাসঘাতকের মৃত্যু হয় না, ওরা বারবার বেঁচে ওঠে মরার জন্য। মহিমবাবুর বাগানে লড়াই একটা হয়েছিল, তবে একতরফা বলা যেতে পারে। সনাতন চলে যাওয়ার পর থেকে রাতে আর বেশিক্ষণ বারান্দায় বসতেন না। কে আর ঘুমিয়ে পড়লে ডেকে দেবে? কালু সঙ্গেই থাকে, তবে ডেকে দেওয়ার বদলে চেয়ারের পাশে বারান্দাতেই ঘুমিয়ে পড়ে। তাই ওর ভরসায় না থেকে একটু পায়চারি করেই ঘরে ঢুকে পড়তেন। সেদিন রাতে খুটখাট আওয়াজে ঘুম ভেঙে গেল। সাধারণত রাতে খুব একটা ঘুম ভাঙে না। বিছানায় পাশ ফিরতে গিয়ে মনে হলো পেছনের বাগানে কারা যেন হাঁটছে। শুকনো পাতা ভাঙার আওয়াজের মতো মনে হলো। এত রাতে কে আবার বাগানে ঢুকবে? শিয়াল হবে হয়তো। না, এ তো ভারী পায়ের আওয়াজ। কালুকে ডাকলে হয় না? দেখে আসতো না হয়। না থাক, শিয়াল হলে মনে মনে হাসতেও পারে, ভাববে হয়তো বুড়ো হয়ে ভীমরতি হয়েছে। নিজেই উঠে পড়লেন। মাথার কাছে বল্লমটা দাঁড় করিয়ে রাখা ছিল। সেই গৃহপ্রবেশের দিন থেকেই এইভাবে রাখা আছে। এত দিনের পুরনো ঘর, আলো না জ্বাললেও ঠিক জায়গায় পৌঁছে যেতে পারেন। বল্লমটা হাতে নিতেই আবার সেই অনুভবটা চলে এলো। ভেতর থেকে কে যেন গর্জে উঠল। বাঁ হাতে টর্চটা নিয়ে বাইরে আসতে দেখেন দিলীপ দারোগাকে নিয়ে গোপাল দাঁড়িয়ে আছে। ওরা দুজনেই বল্লম হাতে মহিমবাবুর ওই রকম চেহারা আগে কখনো দেখেনি। কিছুটা হতবুদ্ধি হয়েই একরকম দৌড়েই পালিয়ে গেল। পেছনের বাগানে তখন ভয়ানক চেঁচামেচি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কারা যেন ভীষণ ভয় পেয়ে দৌড়াদৌড়ি করছে। পরের দিন ভোরে নিজের বাড়ির কাছেই গোপালের মৃতদেহ পাওয়া গিয়েছিল। বিশুর মতোই ওর মুখটাও ভয়ে বিকৃত হয়ে গিয়েছিল। তবে নদীর ধারের কাঠগোলার বেশ কয়েকটা লেবারকে নদীর চড়ায় পড়ে থাকতে দেখে কাঠগোলার মালিক তুলে নিয়ে আসে। সবকটাই হাত পাগলা হয়ে গিয়েছিল। দিলীপ দারোগাকে সদরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু লাভ হয়নি। মানসিক হাসপাতালে স্থান হয়েছিল। বাকশক্তি পুরোপুরিভাবেই চলে গিয়েছিল। সরকার থেকেই ভলেন্টিয়ারে রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছিল। খবরটা ছড়িয়ে যাবার পর সরকারের পক্ষ থেকে একটা অনুসন্ধানের দল এসেছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। রাতে দিলীপ দারোগাই বা কেন মহিমবাবুর বাড়ির কাছে গিয়েছিলেন তাও আর জানা যায়নি। তারপর যেমন হয়, অনুসন্ধানে ঢিলেমি চলে আসে, ধীরে ধীরে বন্ধই হয়ে যায়। তবে তারপর থেকে কেউই মহিমবাবুর বাগানে ঢোকার সাহস পায়নি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা একবার গাছগুলোর জন্য মহিমবাবুর কাছে এসেছিল, কিন্তু কিছু বলে উঠতে পারেনি। কিছু একটা যেন ওদের চিন্তা শক্তিকে আটকিয়ে রেখে দিয়েছিল। অবশ্য মহিমবাবু হেসে বলেছিলেন, আমার অবর্তমানে এ বাগান সরকারের সম্পত্তিই হবে। এই সব গাছ কাটার কথা কেউ যেন না ভাবে, তাহলেই সর্বনাশ হবে। শেষের দিকের কথাগুলো কেউ যেন মহিমবাবুকে দিয়ে বলিয়ে নিল। বন দফতরের লোকেরাও ওই অমানুষিক আওয়াজে কিছুটা সন্ত্রস্ত হয়ে চলে গিয়েছিল। দেখতে দেখতে আরও 25টা বছর পেরিয়ে গেছে। গোপালগঞ্জ আর সেই গ্রাম নেই। জমাড় আর কোলাঘাটকে জুড়ে পুরোপুরি শহর হয়ে গেছে। পুরনো স্কুলটার আশেপাশে বেশ কয়েকটা ইংরেজি মিডিয়াম স্কুল হয়ে গেছে। রাস্তার ধারে গজিয়ে ওঠা অ্যাপার্টমেন্টগুলো পিছনের বাড়িগুলোকে আড়াল করে দিয়েছে। মাটির বাড়ি আর একটাও নেই। ভেতরের দিকে যা ছিল সবই পাকা হয়ে গেছে। রাস্তাটা চওড়া হয়ে কাঁসাইয়ের ব্রিজ হয়ে ঘাটালে গিয়ে মিশেছে। এখন তো রাস্তা পার হতে গেলেও কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে। বর্ধমানের কিছু দূরপাল্লার বাস তো এখন এইটা দিয়েই বেরিয়ে যাচ্ছে। সবজি বাজারটাও আর নেই। সে জায়গায় ঝকঝকে বড় ডিপার্টমেন্টাল স্টোরস হয়ে গেছে। চারিদিকে শুধু বড় বড় বিল্ডিংয়ের মাথা, গাছের চিহ্ন নেই।
লক্ষ্মীনারায়ণের মন্দিরটা শ্বেত পাথরে মুড়ে চেহারাটাই পাল্টে গেছে। সুন্দরলালের নাতি নাকি বানিয়ে দিয়েছে। এদিকে বেশিরভাগ শোরুমের মালিক তো ওর ছোট ছেলে সুস্থির। ওর নাম অবশ্য বেশি লোক জানে না, কারণ সাইনবোর্ডগুলোতে সুন্দরলালের নাম জ্বলজ্বল করছে। অবশ্য শিব মন্দিরটার সেরকম উন্নতি হয়নি, হবেই বা কি করে? বটগাছ আর সেই হারিয়ে যাওয়া কালী মন্দিরের জঙ্গলটা আছে না। তবে শিবের মন্দিরে সকাল সন্ধে নিয়মিত পুজো হয়। হরনাথের ছেলেই করে। হরনাথ তো এখন পুরোপুরি সাংসারিক মানুষ হয়ে গেছে। মহিমবাবু আজকাল ঘর থেকে বেশি বার হন না, বিশ্রাম নেন। শরীর কিন্তু সেই আগের মতোই আছে। কালু মহিমবাবুর বাগানের একধারে ছোট্ট একটা ঘর বানিয়ে আজকাল বাগান দেখাশোনার কাজ করে, ওই সকালে আর সন্ধেবেলায় কিছুক্ষণের জন্য। সে এখন মাঝবয়সী এক প্রৌঢ়, এক ছেলে আর বউকে নিয়ে থাকে। ওর বউই মহিমবাবুর জন্য রান্না করে। শতায়ু পেরোনো মহিমবাবুর বন্ধু বান্ধবরা সবাই এক এক করে চলে গেছে, কিন্তু তাতে মহিমবাবুর কোনো ভ্রুক্ষেপ নেই। উনি বেশ বহাল তবিয়তেই আছেন। তবে মাঝে মাঝেই বটগাছের তলায় ওনাকে আপন মনে বকবক করতে দেখা যায়। কেউ কেউ অবশ্য বলে বয়সের ভীমরতি, কিন্তু হরনাথের ছেলে সে কথা মানেন না। ও নাকি অনেক দিনই সন্ধ্যের পুজো সেরে ফেরার সময় বটগাছের তলায় কয়েকজনের সঙ্গে মহিমবাবুকে গল্প করতে দেখেছে। অবশ্য মহিমবাবু ছাড়া বাকিদের মুখ আলো আঁধারিতে পরিষ্কার দেখতে পায়নি কখনো। শুনছিলেন বদ্রু ডাকাতের প্রতিশোধ। গল্পে মহিমবাবুর চরিত্রে শুভদীপ, মহিমের মায়ের চরিত্রে সিস্টার পার্কার, বুধুর মায়ের চরিত্রে শ্রাবস্তী, সনাতন ও সুন্দরলালের চরিত্রে প্রতীক, ক্লাসের স্যার কুন্দন ও দিলীপের চরিত্রে বিশ্বজিৎ, নিলয় ও হরনাথের চরিত্রে সুদীপ রঞ্জন সাহা, বালক মহিম ও বালক কালুর চরিত্রে ওয়াতাসী নোয়ায়, ঝন্টুর চরিত্রে সুমন, কথক অশরীরী বদ্রু ডাকাতের আত্মা সন্দীপন, বিশু মহিমবাবুর বাবা, জমিদার, জনৈক গ্রামের লোক গোপাল, ঝলক ও কালুর বাবার চরিত্রে আমি নীল রাহা। নাট্যরূপ নির্মাণ শুভঙ্কর দেবনাথ, প্রচ্ছদ নির্মাণ বৃষ্টি, পর্ব পরিচালনা মুখ্য উপদেষ্টা ও নির্দেশনা নীল রাহা, সমগ্র পরিবেশনায় টিম ভৌতিক বাঙালি। আচ্ছা, গল্পটা কেমন লাগলো সেটা আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যেন। হেমন্ত রবিন সিরিজের প্রথম গল্প অন্ধকারের বন্ধুতে আপনাদের থেকে বিপুল ভালোবাসা পেয়ে আমরা সত্যি আপ্লুত। এই সিরিজের আর 3টি গল্প বাকি আছে। আমরা আগামী 2 মাসে তা এক এক করে আনতে চলেছি। আমাদের পরবর্তী পরিবেশনা রাত্রির যাত্রী খুব শীঘ্রই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভৌতিক বাঙালি শুনতে থাকুন।